ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি শাহিনা বেগম, সহযোগী অধ্যাপক, ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, টঙ্গী সরকারি কলেজ, গাজীপুর। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকের আয়োজন অনার্স চতুর্থ বর্ষ, মুসলিম প্রশাসন ব্যবস্থার ইতিহাস, সুলতানি ও মোগল আমল। বিষয় কোড হচ্ছে 24-16-09। আজকের পাঠ্যরা হচ্ছে মোগল কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থা, সম্রাটের ক্ষমতা ও কার্যাবলী। আজকের আলোচনায় প্রথমে আমরা মোগল কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থা, সম্রাট যিনি আছেন মোগল সম্রাট, তার ক্ষমতা, তার যে দায়িত্ব, সেগুলো নিয়ে আলোচনা করব। এরপরে আমরা যে কেন্দ্রীয় যে বিভিন্ন প্রশাসন আছে, প্রশাসন ব্যবস্থার যে প্রধান আছে, তাদেরকে নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আজকে আমরা যদি মোগল সম্রাটদের কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থার কথা বলি, যে মধ্যযুগের ইতিহাসে মোগল সম্রাটগণ রাষ্ট্র শাসন ইতিহাসে এক অতুলনীয় প্রতিভার পরিচয় দিয়েছেন। তারা ভারতীয় উপমহাদেশের নতুন আঙ্গিকে রাষ্ট্র শাসন পদ্ধতির প্রবর্তনে সচেষ্ট হয়েছিলেন। মূলত তাদের শাসন ব্যবস্থায় স্বৈরতন্ত্রের আভাস পরিলক্ষিত হলেও এই শাসন ব্যবস্থা ছিল প্রজাহিতৈষী ও জনকল্যাণমূলক। তারা ভাবতেন সৃষ্টিকর্তার যেমন কোনো অংশীদার নেই, ঠিক তেমনি ভাবে সম্রাট কুলের ও কোনো অংশীদার নেই। মুঘল সম্রাটগণ সার্বভৌমত্বকে আল্লাহর দান মনে করতেন। বাবর কর্তৃক প্রতিষ্ঠিত রাজতন্ত্রের ভিত্তি স্বৈরতন্ত্রের উপর প্রতিষ্ঠিত ছিল না, বরং একনায়কতন্ত্রের উপর নির্ভরশীল ছিল। এশিয়ার দুর্ধর্ষ দিগ্বিজয়ী চেঙ্গিস খান এবং তৈমুরলঙ্গের বংশধর মুঘল সম্রাটগণ তাদের আভিজাত্য ও অপ্রতিদ্বন্দ্বী স্বেচ্ছাতন্ত্র প্রতিষ্ঠা করে দীর্ঘ প্রায় 5 শতাব্দী ভারতবর্ষে শাসন করেন। বিভিন্ন জাতি, গোষ্ঠী, ধর্ম, সম্প্রদায়, গোত্র, উপগোত্র প্রভৃতি জনমানব অধ্যুষিত উপমহাদেশের সম্রাটদের স্বেচ্ছাচারী না হয়ে উপায় ছিল না। সম্রাট নিজেদেরকে পাতশাহ নামে অভিহিত করতেন, কারণ পাতশাহ শব্দটির উৎপত্তি ফরাসি শব্দ থেকে পাদ এবং শাহ দ্বারা। পাদ অর্থ স্থিতিশীলতা এবং শাহ অর্থ সম্রাট। এর অর্থ দাঁড়ায় যে সম্রাট পারস্য দেশীয় শাহ আব্বাসের মতো স্থিতিশীলতা, ঐক্য, শান্তি, শৃঙ্খলার প্রতীক। এ কারণে স্বেচ্ছাতন্ত্র প্রতিষ্ঠিত হয়, স্বৈরতন্ত্র নয়। কারণ মুঘল সম্রাটগণ জনহিতকর একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন। আধ্যাত্মিক এবং পার্থিব ক্ষমতার অধিকারী সম্রাটের যে ক্ষমতা, সেগুলো আমরা আলোচনা করছি। বিদ্যাধর মহাজন বলেন, মুঘল প্রশাসন ব্যবস্থা আধা সামরিক, আধা কেন্দ্রীয় স্বেচ্ছাতন্ত্রের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়। মুসলমান প্রজাদের কাছে তিনি একাধারে রাষ্ট্র এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সুন্নি ইসলামের প্রধান। মুঘল সম্রাটগণ নিজেদেরকে আধ্যাত্মিক ও পার্থিব ক্ষমতার উৎস মনে করতেন। সীমাহীন পার্থিব ক্ষমতার উৎস হিসাবে তিনি নিজকে দুনিয়াতে আল্লাহর প্রতিনিধি মনে করতেন। অগণতান্ত্রিক সম্রাট বলতে মুঘল সম্রাটকে অগণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার ও জনগণের নিকট জবাবদিহিমূলক সরকার বললে ভুল হবে। খোদার প্রতিনিধি হিসাবে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এবং তিনি নীতিগতভাবে আমিরুল মুমিনিন। সম্রাট তা সত্ত্বেও সম্রাট ছিলেন অগণতান্ত্রিক। সম্রাটের দায়িত্ব বলতে গেলে দিল্লি সুলতানি আমল থেকে সম্পূর্ণ পৃথক মোগল প্রশাসন ব্যবস্থার প্রতিষ্ঠাতা ছিলেন আকবর। তিনি জাতি ধর্ম নির্বিশেষে প্রজাদের জন্য একটি জনকল্যাণকর একনায়কতন্ত্র স্থাপন করেন। আকবরের প্রধান কৃতিত্ব ছিল শাসক হিসাবে বিভিন্ন রাষ্ট্র, জাতি ও ধর্ম সম্প্রদায়কে একটি সংঘবদ্ধ সাম্রাজ্যে গ্রথিত করা। তার জন্য তিনি অনেক দায়িত্ব পালন করেন এবং যা পরবর্তীতে মুঘল সম্রাটগণ অনুসরণ করতেন। আকবরের দরবারে দৈনিক 3 বার জনসমক্ষে দর্শন দিতেন, প্রত্যুষ, মধ্যাহ্ন ও অপরাহ্নে। তিনি জনসাধারণের নিকট যেতেন এবং তাদের অভিযোগ শ্রবণ করতেন এবং যথাসম্ভব সেগুলোকে তিনি সমাধান করতেন। এই কাজে তাকে রাজ্যের অন্যান্য কর্মচারীগণ সাহায্য করত। ঝরকা দর্শন, এটাও মুঘল সম্রাটদের
আরেকটা উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্য যে মুঘল শাসন আমলে রাজা প্রজার মধ্যে নিবিড় সম্পর্ক লক্ষ্য করা যায়। এই সম্পর্কের মূল যে প্রথা মোগল সম্রাট আকবর প্রচলন করেন তা হচ্ছে ঝরকা দর্শন নামে পরিচিত। আবুল ফজল যথার্থী বলেন, আকবরের এই ঝরকা দর্শন রাজার সামনে প্রজার নির্বিঘ্নে আসার পথ করে দেয়। এই প্রথাকে পরবর্তী সম্রাটগণ অনুসরণ করতেন। রোজনামচা, সম্রাট শাহজাহান প্রবর্তিত রোজনামচা পূর্ণ বিবরণ দেন ইবনে হাসান। প্রতিদিন শাহজাহান প্রত্যুষে ঝরকার উপবিষ্ট হয়ে রাজকার্য সম্পন্ন করতেন। তিনি প্রথম কার্যের তালিকা প্রস্তুত করে নিতেন এবং সে অনুযায়ী সারাদিনে কার্য সম্পন্ন করতেন। আওরঙ্গজেব অত্যন্ত ন্যায়নিষ্ঠ সম্রাট ছিলেন। তিনি যথাসময়ে সময়ের পূর্ণ সদ্ব্যবহার করতেন, যার ভিত্তি ছিল রোজনামচা। আসলে রোজনামচা হচ্ছে যে রুটিন, ডেলি কি কি দায়িত্ব আছে, কি কি কাজ আছে, সেগুলো একটু এক নজর তৈরি করে নেওয়া। সেটা মুঘল সম্রাটগণ যে সার্থক বা সাকসেসফুল, এটা একটা মূল কারণ যে তারা তাদের কাজগুলো আগে বিবরণ লিখে রাখতেন, কি কি কাজ করবেন সেগুলো তারা ঠিক মতো পালন করার চেষ্টা করতেন। তারপরে মুঘল সম্রাটদের আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য যেটা হচ্ছে যে তাদের মুঘল যে সম্রাট আকবর থেকে শুরু করে সম্রাট যে শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর পর্যন্ত মুঘল দরবারের ঐশ্বর্য, শান সৈকত, যেটা কিংবদন্তির মতো মনে হয়, প্রায় সমগ্র সাম্রাজ্যে আকবর বিভিন্ন আচার অনুষ্ঠান বা শান সৈকতের প্রবর্তন করেন। সম্ভবত এতে পারসিক প্রভাব বিদ্যমান ছিল। দরবারের শান সৈকত অনুযায়ী সম্রাটের পেছনে পরিচারক ও পরিচারকগণ পাখা দিয়ে বাতাস করত। সম্মুখে বামে ডান দিকে আমির ওমরা এবং মন্ত্রীরা বসতেন। শাহজাদাগণ বয়স অনুযায়ী সম্রাটের পাশে অবস্থান করতেন। জাঁকজমকপূর্ণ ও ভাব গম্ভীর্যপূর্ণ মুঘল দরবার ছিল তৎকালীন সমাজের একটি অভিজাত্যপূর্ণ স্থান। রাজকার্য, যেটা আমরা বলছি রাজকার্য নির্বাহ, মুঘল সম্রাটগণ দরবারের মজলিস ছাড়াও বিভিন্ন রাজকার্য পরিচালনা করতেন। আকবর প্রত্যহ তার রাজকীয় আস্তাবল পরিদর্শন করতেন। সম্রাটগণ বিভিন্ন কারখানা পরিদর্শন করতেন। মুঘল সম্রাটদের কোনো নির্দিষ্ট ছকে রাজকার্য নির্বাহের কর্মসূচি ছিল না। এটা হচ্ছে মুঘল সম্রাটদের যে ক্ষমতা, তাদের যে কাজগুলো আমরা আলোচনা করলাম। এখন মুঘল যে কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থা, তার যে বিভিন্ন দপ্তর আছে এবং বিভিন্ন দপ্তরের যারা দায়িত্বে আছেন, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, তাদের নিয়ে আমরা এখন আলোচনা করব। কেন্দ্রীয় বিভিন্ন বিভাগ সমূহকে, যে উজির আছে কেন্দ্রীয়, মুঘল সম্রাটদের নিয়মিত মন্ত্রিপরিষদ ছিল না। উজির ছিলেন সম্রাটের পরে উচ্চপদস্থ কর্মকর্তা। উজিরগণ দেওয়ানি তাফইজ ও দেওয়ানি তানফিজ এই দুই ভাগে বিভক্ত ছিল। উজির ছিলেন রাজস্ব বিভাগের সর্বোচ্চ কর্মকর্তা। তাছাড়া তিনি কোনো কোনো সময় সামরিক বাহিনী পরিচালনা করতেন এবং তাদের বেতন নির্ধারণ করতেন। আর সম্রাট প্রয়োজন বোধে উজিরের সাথে পরামর্শ করতেন, তবে তার পরামর্শ সম্রাটের জন্য বাধ্যতামূলক ছিল না। তাহলে মুঘল সম্রাটদের যে উজির পদটা, সেটা সম্রাটের পরে সবচেয়ে বড় উচ্চপদস্থ পদ। এরপরে বলি দিওয়ানের কথা। মুঘল আমলে ওয়াকিলের পদ রহিত হবার পর দিওয়ান পদের প্রচলন হয়। রাষ্ট্রীয় আয় ব্যয়ের প্রধান হিসাবে দেওয়ানকে সরকারি কর্মকর্তাদের বেতন প্রদান, সরকারি ভূসম্পত্তির তত্ত্বাবধান করতে হতো। আর শ্রেণী বিভাগ হিসেবে তাদেরকে রাজনীতি বিষয়ক, প্রশাসনিক বিষয়ক, অর্থ বিষয়ক দায়িত্ব পালন করতে হতো। দেওয়ানি তান ও দেওয়ানি খালসা নামে দুজন সহকারী তার দেওয়ানকে তার কাজে সাহায্য করতেন। আরেকটা উল্লেখযোগ্য প্রশাসনিক পদ, যেটা হচ্ছে কেন্দ্রীয় মুঘল কেন্দ্রীয় প্রশাসনে দেওয়ানির পরই সামরিক দপ্তরের প্রধান রূপে মীর বখশি ছিলেন একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা। গোপন পরামর্শ, জরুরি সভা ইত্যাদি সময় তিনি সম্রাটের একান্ত সন্নিকটে থাকতেন। মনসবদার, প্রাদেশিক কর্মকর্তা ইত্যাদি নিয়োগ মীর বখশির মাধ্যমে কার্যকর হতো। কেন্দ্রীয় সরকারের হুকুমনামা, পরোয়ানা ইত্যাদি দস্তখত এবং সিলমোহর অঙ্কিত থাকত। আইনি আকবরের মতে মীর বখশি সম্রাটের নিজস্ব সেনাবাহিনীও তত্ত্বাবধান করতেন। এরপর যে মীর সামান, নামটা শুনলেই মনে হয় যে মীর সামান হচ্ছে যিনি সরবরাহ বিভাগের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। রাজ পরিবারের পোশাক পরিচ্ছদ, খাদ্যদ্রব্য, প্রয়োজনীয় দ্রব্য তিনি সরবরাহ করার দায়িত্ব ছিল তার। তিনি রাষ্ট্রীয় সম্পত্তির মোতোয়ালি হিসাবে সরকারি বাগান তত্ত্বাবধান করতেন।
এছাড়া রাজ পরিবারের বিভিন্ন উন্নয়নমূলক কাজও তিনি সম্পন্ন করতেন। এরপর আরেকটা উল্লেখযোগ্য পদ যেটা মোগল সম্রাটদের সাথে পুলিশ বিভাগের একটা তুলনামূলক আলোচনা হয়ে থাকে, যে মুঘল আমলে মুহতাসিব ছিলেন মুসলমানদের নৈতিক চরিত্রের তত্ত্বাবধায়ক। তিনি ইসলামী আইন কানুন যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে কিনা তা তদারক করতেন। ইসলাম বিরোধী কার্যকলাপ, জুয়া খেলা, মদ্যপান ইত্যাদি অসামাজিক কার্যকলাপ তিনি বন্ধ রাখতেন। তাছাড়া বাজার পরিদর্শন ও বাজার দর তদারক তার কাজের মধ্যে ছিল। মুহতাসিব, আমরা নেক্সট ক্লাসে মুহতাসিব নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, কারণ মুহতাসিব পদটা মুঘল আমলে একটা উল্লেখযোগ্য একটা পদ ছিল। সদরি সুদর, মুঘল আমলে কেন্দ্রীয় প্রশাসনিক কাঠামোর ধর্মীয় দপ্তরের প্রধান কর্মকর্তা ছিলেন সদরি সুদর। তিনি সম্রাট কর্তৃক মনোনীত ও নিয়োজিত হতেন। আরবি ভাষায় সর্বাধিক জ্ঞান সম্পন্ন চরিত্রবান ব্যক্তিকে সদর পদে মনোনীত করা হতো। সদর ছিল সম্রাট ও জনগণের মধ্যে যোগসূত্র বিশেষ। সদরি সুদর। এরপরে কাজী আল কুজ্জাত, এটার নাম শুনলে বোঝা যায় যে বিচার বিভাগের প্রধান ছিলেন এই কাজী আল কুজ্জাত। তিনি ছিলেন মূলত ফৌজদারি মামলার বিচারক। মুফতি ও মীর আদল কাজীকে বিচার কাজে সাহায্য করতেন। যোগের খলিফা রূপে নিচের দিক সর্বোচ্চ আপিল আদালতের বিচার পরিচালিত হতো সম্রাটের সভাপতিত্বে। এরপর আরেকটা উল্লেখযোগ্য পদ হচ্ছে কোতোয়াল, যেটা পুলিশ বিভাগের প্রধান কোতোয়াল ছিলেন। কোতোয়াল শহর এলাকায় শান্তি রক্ষার জন্য তিনি নিযুক্ত হতেন। তাছাড়া আগন্তুক ও পর্যটকদের হিসাব সংরক্ষণ করা তার দায়িত্ব ছিল। মোট কথা সাম্রাজ্যের সকল নিরাপত্তামূলক দায়িত্ব তিনি পালন করতেন। শহরের নাগরিক জীবনের প্রতি দৃষ্টি রাখতেন। এছাড়া আরো অন্যান্য কিছু বিভাগ ছিল, যেমন এই সমস্ত দপ্তর, কেন্দ্রীয় দপ্তরের মধ্যে দারোগাই টাকশাল, মিরি মসি, মিরি তোপখানা, দারোগাই ডাকচৌকি, মিরি আরজ, মিরি বহর, মুস্তাউফি, নামিরি, জুতা প্রভৃতি কর্মচারী শাসন ব্যবস্থা পরিচালনা করতেন। তাহলে আমরা বলতে পারি যে মুঘল আমলে কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থা ছিল একটি পূর্ণাঙ্গ শাসন ব্যবস্থার চাবিকাঠি। আর এই শাসন ব্যবস্থার সম্রাটগণ ছিলেন সর্বময় কর্তা, তিনি আইনের ঊর্ধ্বে ছিলেন না। কিন্তু এতৎসঙ্গে পরবর্তী সময়ে ব্রিটিশ সরকার মুঘল শাসন ব্যবস্থার উপর ভিত্তি করে ভারতে তাদের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে মুঘল শাসন ব্যবস্থার উপর যে আমরা আলোচনা করলাম তার কিছু কোশ্চেন আমরা একটু বলতে পারি, যে যেমন আসতে পারে যে মুঘলদের কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থা আলোচনা করো। এক্ষেত্রে মুঘল সম্রাট কি আইনের ঊর্ধ্বে ছিলেন, এরকম একটা কোশ্চেন থাকে, অথবা মাঝে মাঝে থাকে যে মুঘলদের কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। তাহলে এটা এখানে আবার অনেক ছোট কোশ্চেনও থাকে, মীর বকশি, দিওয়ান, উজির, মুহতাসিব, এগুলো নিয়ে আলাদা আলাদা ছোট কোশ্চেন বা খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন থাকে। তো এগুলো খুব উল্লেখযোগ্য একটা কোশ্চেন, সবাই ভালো করে মনোযোগ দিয়ে পড়বে। ইনশাল্লাহ আমাদের আগামী ক্লাসে আমরা মুহতাসিব নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।